সেক্ষেত্রে এটা আমার বলতে খারাপ লাগলেও এটা সত্যি। সন্দীপ ঘোষেরও আলটিমেটলি ফাঁসি টাসি ছেড়ে দিন, মানে ওকে কান ধরে 10টা উঠবোস করার মতো শাস্তিও কোনো আদালত দিতে পারবে, পৃথিবীর কোনো আদালত দিতে পারবে না। কি আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হয়েছিল যে কারণে পরের দিন সকালবেলা অবধি অপেক্ষা না করে সূর্যাস্তের পরে ময়নাতদন্ত করা হলো। জুনিয়র ডাক্তার বলে থাকা যেই বলে থাক না কেন, বোকামি ভুল করে ফেলেছে। ওগুলো ঘটনার আগে দেবাংশুকে একবার জিজ্ঞেস করে নেওয়া উচিত ছিল কোথায় ঘটালে ভালো হয়। দেবাংশুর এসব ব্যাপারে ভালো আইডিয়া আছে, ও বলে দিত, সেরকম ভাবে ঘটলে আর কেস খেত না। ভুল হয়ে গেছে সন্দীপ ঘোষের হয়ে, আমি সরি বলছি দেবাংশুকে। আরজি করের জাস্টিস, আরজি করের ঘটনায় যদি সত্যি কোনো মানুষ স্লোগান দেন, যদি কেউ পুষ্পাঞ্জলি দিয়ে ফুলটা ছুড়ে দেওয়ার সময় দুর্গা ঠাকুরের কাছে প্রার্থনা করেন যে মাগো যেন দোষীরা সাজা পায়, শাস্তি পায়, যিনি বিশ্বাস করেন তিনি যদি প্রার্থনা করেন, তাতে স্বরূপ বিশ্বাসের কি সমস্যা আছে তাতে? এমন তো নয় যে ধর্ষণে উনি যুক্ত বা খুনে উনি যুক্ত, এখনো পর্যন্ত সেরকম কোনো তথ্য পাওয়া যায়নি। তো ওনার সমস্যাটা কি হচ্ছে? ধর্ষকের বিচার চাইলে, জাস্টিস চাইলে আরজি করে, হ্যাঁ ঠিকই আছে, যে যে ধর্ষণ করেছে সে ওদের খাতায় মহাপুরুষ, আর যে আন্দোলন করেছে সে ওদের খাতায় দুষ্কৃতী। ঠিকই, দেখুন এইটা কোনো অস্বাভাবিক কিছু না, এটা যুগে যুগে হয়ে এসছে। ধরুন আমাদের কাছে ভগৎ সিং একজন হিরো, কেমন, কিন্তু ব্রিটিশের কাছে তো জেনারেল ডায়ার একজন হিরো, যে কিনা জালিয়ানওয়ালাবাগে গুলি চালাতে বলেছিল। তো আমাদের কাছে যতই মনে করুন, সে ফর এক্সাম্পল ধরুন নবাব সিরাজউদ্দৌলা হিরো, কিন্তু ব্রিটিশের কাছে তো রবার্ট ক্লাইভ হিরো। তো সেরকম আমাদের কাছে যারা প্রতিবাদ করছেন তারা হিরো, আর স্বরূপ বিশ্বাসের কাছে তারা দুষ্কৃতী। এবারে পুজোয় ভুরি ভোজ নয়, পুজোর 4 দিনে খাবারের আয়োজনে রীতিমতো কাটছেন। আর্থিক সংকটে ভুগছেন কি অনুব্রত, কি বলবেন? ও জানি না, ভুরিভোজ করলেও চুরির টাকায় করে, আর ডাল ভাত খেলেও চুরির টাকায় খাবে। ও কি খাবে না খাবে ওর কি, আমার কি আছে? শতরূপদা এবারে ও একদম গরু চুরি, বালি চুরি, কয়লা চুরি, চাকরি বিক্রি কত টাকা খেয়েছে ওইটা আমার জানতে হবে। তার বাইরে ও ডাল ভাত খেলো না খাসির মাংস খেলো, তাতে আমার কি যায় আছে? দেবের সমস্যাটা হচ্ছে উনি কোনো কারণে যখন ঘাটালে ভোটে দাঁড়িয়েছিলেন প্রথমবার, ওনাকে বুঝিয়ে দেওয়া হয়েছিল ওখানে গিয়ে খালি যে যাই প্রশ্ন করুক বলবি ঘাটাল মাস্টার প্ল্যান। ও একটা তোতা পাখির মতো শিখে নিয়েছে। এখন ওখানে গিয়ে ওকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি ঘাটলের জন্য কি করতে চান, বলবে ঘাটার মাস্টার প্ল্যান। যদি বলে আপনার পরের কোন সিনেমা রিলিজ হচ্ছে, বলবে ঘাটার মাস্টার প্ল্যান। যদি বলে আপনি এবার পুজোয় কোথায় বেড়াতে যাবেন, বলবে ঘাটার মাস্টার প্ল্যান। ওরা শিখে রেখেছে, জানে যে সব প্রশ্নের উত্তর এটা বলে দিতে হয়। দেখুন, মৃত্যুদণ্ড হবে না কান ধরে উঠবোস করানো হবে না সম্বর্ধনা দেওয়া হবে, সেটা পুরোটাই নির্ভর করছে যে যারা তদন্ত করছেন তারা ঠিক করে তদন্তটা করে ঠিক করে প্রমাণ দাখিল করবেন কিনা। এবং যেটা আমরা অনেকে হয়তো জানি না সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট সাধারণভাবে তদন্তটা সিবিআই করছে কিনা, বা পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে জুনিয়র ডাক্তারদের যে আরো কতগুলো বিষয়ে এখন মানে কি বলবো সমস্যা দেখা গেল, সেইগুলোর উপর একটা ওভারভিউ করছেন। কিন্তু আলটিমেটলি কিন্তু এমন নয় যে সুপ্রিম কোর্ট প্রথমেই বিচারটা করবেন। ট্রায়াল কিন্তু হবে শিয়ালদা কোর্টে, তারপরে তাতে সাজা জারি ঘোষণা হোক কি ছাড়া পাওয়া হোক, তারপরে তারা অ্যাপিল করবে সেশনস কোর্টে, তারপরে হাইকোর্টে, তারপর হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, তারপরে সুপ্রিম কোর্টে। পুরোটাই কিন্তু বেশ কয়েক বছরের একটা ব্যাপার। যদি এক্ষেত্রে ফাস্ট ট্র্যাক করে করা হয় তাহলে হয়তো 1-1.5 বছরের মধ্যে পুরোটা হয়ে গেলেও হয়ে যেতে পারে, যদি ফাস্ট ট্র্যাক প্রসিডিওরে করা হয়। সুতরাং আমি কথাটা এই কারণে বলছি যে আলটিমেটলি দেখুন, তদন্ত যারা করবে তারা যদি ঠিক করে তদন্ত না করেন তাহলে মানে কোনো সাজা কোনো কোর্টের দেওয়ার ক্ষমতা নেই। কেননা জাজেরা তো রাস্তায় ঘুরে ঘুরে প্রমাণ সংগ্রহ করেন না, সেটা তাদের কাজও নয়। কামদুনির ঘটনার ক্ষেত্রে আপনারা জানেন যে 4 জন দোষী তারা ছাড়া পেয়ে গেল, এবং ছাড়া দেওয়ার সময় তাদেরকে জাজ আক্ষেপের সঙ্গেই জাজ বললেন যে প্রয়োজনীয় প্রমাণ তদন্তকারীরা উপস্থিত করেনি, সিআইডি, সেক্ষেত্রে রাজ্যের সিআইডি উপস্থিত করেনি, অতএব আমরা ছাড়তে বাধ্য হলাম। তাই অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে কি, এই সুদীপ বন্দ্যোপাধ্যায়দের ক্ষেত্রে সিবিআই যা করেছে, যদি সন্দীপ ঘোষের ক্ষেত্রেও তাই করে, সেক্ষেত্রে এটা আমার বলতে খারাপ লাগলেও এটা সত্যি। সন্দীপ ঘোষেরও আলটিমেটলি ফাঁসি টাসি ছেড়ে দিন, মানে ওকে কান ধরে 10টা উঠবোস করার মতো শাস্তিও কোনো আদালত দিতে পারবে, পৃথিবীর কোনো আদালত দিতে পারবে না। সুতরাং এটাই আর কি আমাদের আশঙ্কা। আহ সাধারণত আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে অনেক জায়গাতেই ঘটনার দিন অর্থাৎ 9ই আগস্ট যেদিনকে আরজি করে চিকিৎসক তরুণীর নৃশংস হত্যা হয় এবং ধর্ষণ, এই যে নির্যাতিতা যেদিনকে মারা যান সেই দিনকে ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেটের যে প্রেজেন্স, সেটা নিয়ে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আইনজীবী কৌস্তব বাগচি বা আরো বিভিন্ন মহল থেকে সেই ম্যাজিস্ট্রেট যিনি উপস্থিত ছিলেন ময়নাতদন্তের যে পরবর্তীতে ময়নাতদন্তের সময় তাকে জিজ্ঞাসাবাদের কথা উঠে আসছে। এ প্রসঙ্গে জুনিয়র ডাক্তারদের সম্মতিতেই ময়নাতদন্ত, দেওয়াল ভাঙা, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য, যেসব তথ্যের ভিত্তিতে ছানবিন চালাচ্ছেন সিবিআই এর তদন্তকারীরা, সেই নথির ভিত্তিতেই ফাঁস চাঞ্চল্যকর এই তথ্য। সভাপতির প্রশ্ন উঠেছে নিজেদের দেওয়া শর্ত অনুযায়ী এবং নিজস্ব প্রতিনিধিদের উপস্থিতিতেই হওয়া ময়না তদন্ত নিয়ে জুনিয়র ডাক্তারদের তথাকথিত অসঙ্গতির তথ্য কোনো
অলিক ওনার দেখুন, পেছনে জুনিয়র অনেক- ডাক্তাররা তো সবকিছুর মালিক নন। তারা কি বলবেন সেই অনুযায়ী চলতে হবে। জুনিয়র ডাক্তাররা তো অনেক কিছুই বলেছেন। সব কি মমতা বন্দ্যোপাধ্যায় শুনেছেন? প্রশ্নটা হচ্ছে যে ময়নাতদন্ত সূর্যাস্তের পরে করা যায় না, এবং করার ক্ষেত্রে জুনিয়র ডাক্তার বলুক, সিনিয়র ডাক্তার বলুক, সিনিয়র ডাক্তারের ঠাকুরদা বলুক, যেই বলুক না কেন, ময়নাতদন্ত সূর্যাস্তের ক্ষেত্রে করার ক্ষেত্রে একেবারে স্পেসিফিক আইন হচ্ছে, যদি পরিস্থিতি এরকম হয় যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হাতের বাইরে চলে যাবে, সেক্ষেত্রে ম্যাজিস্টেরিয়াল কাউকে আর কি ওখানে রেখে তার পারভিউতে ময়নাতদন্ত করতে হবে, এবং তারপরে তার আরো কতগুলো ব্যাপার রয়েছে, ভিসেরা সংরক্ষণ করতে হবে, প্রিজার্ভ করতে হবে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং এক্ষেত্রে সেটা কি হয়েছিল প্রশ্ন আজকে, যদি মানে এরকম কোনো ঘটনা কি 9 তারিখ ঘটেছিল যে আইন শৃঙ্খলা হাতের বাইরে চলে যাচ্ছিল, কলকাতা শহরে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছিল, কাতারে কাতারে লোক রাস্তায় নেমে একেবারে ভিক্টোরিয়া থেকে শুরু করে মনুমেন্ট সব ভেঙে দিচ্ছিল? কি আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হয়েছিল যে কারণে পরের দিন সকালবেলা অবধি অপেক্ষা না করে সূর্যাস্তের পরে ময়নাতদন্ত করা হলো? জুনিয়র ডাক্তার বলে থাকা যেই বলে থাক না কেন। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন, প্রশ্নটা শুধুমাত্র একটা ময়নাতদন্ত করা না করার নয়, কি কারণে এটা কি জুনিয়র ডাক্তাররা বলেছিল যে ভোরবেলা, মানে কি বলবো, সূর্যোদয়ের সময় যে মৃতদেহ পাওয়া গেছে, সেই মৃতদেহের সেই খুনের এফআইআর করা হোক, মৃতদেহটাকে পুড়িয়ে দেওয়ার পরে রাত্রি 11:15টায়, যেটাকে নিয়ে সুপ্রিম কোর্টের জাজ বললেন যে তার 30 বছরের জীবনে তিনি কখনো এরকম ঘটনা, এই ভূমিকা দেখেননি পুলিশের? এটা কি জুনিয়র ডাক্তাররা বলেছিল? এইগুলো কেন করা হয়েছিল? বিকেল 5টার সময় এসআইটি গঠন হয়ে যাচ্ছে, তারপরে মেয়েটির মৃতদেহ পুড়িয়ে দিয়ে তারপরে তার এফআইআর করা হচ্ছে রাত্রি 11:15টার সময় গিয়ে শ্মশানে। আপনারা জানেন, একজন তৃণমূল ওখানকার এমএলএ নির্মল ঘোষ বোধহয়, তার এক চামচা সেখানে গিয়ে বলেছিল যে আগুন লাগিয়ে দেবো যদি না এক্ষুনি হচ্ছে শরীরটাকে পোস্টমর্টম করে তারপর শ্মশানে পুড়িয়ে দেওয়া হয়। তার আগে আরো দুটো মৃতদেহ কিউতে ছিল, লাইনে ছিল, সেই দুটোকে টপকে ওখানে তৃণমূলের কাউন্সিলর, তৃণমূলের এমএলএরা উপস্থিত থেকে মৃতদেহ পুড়িয়ে দিয়েছিল। তো এই কোনো কিছু তো, প্রশ্ন তো একটা ময়নাতদন্তের খালি নয়, এই যে পুরো বিষয়টা, মেয়েটির বাবা মাকে বসিয়ে রেখে বডিকে রওনা করে দেওয়া হয়েছিল সোদপুরে, বাড়িতে ফোন করে বলা হয়েছিল আপনার মেয়ে আত্মহত্যা করেছে, সেই কল রেকর্ড আমরা সবাই পরবর্তীকালে শুনেছি। সুতরাং প্রশ্ন খালি একটা ময়নাতদন্তের নয়, এই যে সবগুলো ঘটনা ঘটেছিল, এই সব কিছু একটা জায়গায় রাখলে একটা জিনিসই ইন্ডিকেটেড হয়, যে এই ঘটনাটাকে চেপে দেওয়ার চেষ্টা করেছিল গভর্নমেন্ট এবং পুলিশ এবং আরজিকরের কর্তৃপক্ষের একটা অংশকে সঙ্গে নিয়ে। দেবাংশু ভট্টাচার্য বলছেন একটি সরি। বেসরকারি সংবাদ চ্যানেলে তিনি উপস্থিত থেকে তিনি বলছেন যে আহ, যদি সন্দীপ ঘোষ তদানীন্তন অধ্যক্ষ ছিলেন আরজিকর হাসপাতালে, যদি তিনি তো জানতেন যে এরকম একটা ঘটনা যেখানে ঘটছে তাকে তিনি সন্দেহভাজনদের তালিকায় করবেন, তাহলে তিনি কেন ঘটাতে যাবেন এরকম ঘটনা? একদম ডাইরেক্ট বলছি। বোকামি ভুল করে ফেলেছে, ওগুলো ঘটনার আগে দেবাংশুকে একবার জিজ্ঞেস করে নেওয়া উচিত ছিল কোথায় ঘটালে ভালো হয়। দেবাংশুর এসব ব্যাপারে ভালো আইডিয়া আছে, ও বলে দিত, সেরকম ভাবে ঘটলে আর কেস খেত না। ভুল হয়ে গেছে সন্দীপ ঘোষের হয়ে, আমি সরি বলছি দেবাংশুকে। সাগর দত্ত হাসপাতালে পুলিশের বিরুদ্ধে নিরাপত্তায় গাফিলতির অভিযোগ উঠছে। ইতিমধ্যে আমরা সূত্র অনুযায়ী জানতে পারছি গতকাল পুলিশের সামনে রীতিমতো তাণ্ডব রোগীর পরিজনদের, পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, অভিযোগ চিকিৎসক নার্সের। দেখুন, অনেকে বলছিলেন না, সমাজের অনেক গণ্যমান্য ব্যক্তি, কিছু সাংবাদিক, অত্যন্ত সিনিয়র সাংবাদিক সহ কয়েকজন, যে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন উনি ব্যবস্থা নেবেন, তারপর কেন জুনিয়র ডাক্তারদের এত জেদ? তারা একেবারে লিখিত প্রতিশ্রুতি ছাড়া সব ব্যবস্থা শুরু হওয়া, শেষ হওয়ার আগে কেন তারা তাদের কর্মবিরতি তুলছে না, কেন ফিরছে না কাজে? তাদেরকে বলছি, এবার তাকিয়ে দেখুন, সেই জ্ঞানপাপীগুলোকে এবার জিজ্ঞেস করুন। আপনাদের মনে থাকবে 2019 সালে যখন এসএসকেএমের এই ঘটনাটা ঘটেছিল, এবং তখনও জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে গেছিলেন, তারপরে তাদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং হলো, জুনিয়র ডাক্তাররা বললেন যে আমাদেরকে এই যে এইভাবে কর্মস্থলে মানুষের চিকিৎসা করতে গিয়ে, মানুষের প্রাণ বাঁচাতে গিয়ে মাঝে মধ্যে আমাদের জীবনের সংশয় হচ্ছে, এই আমাদের অসুবিধা। কি বললেন মমতা ব্যানার্জি? হ্যাঁ, দেখে নেবো, করে দেবো। কি হলো? 5 বছর পরে একজন জুনিয়র ডাক্তারকে এরকমভাবে তার কর্মক্ষেত্রে ধর্ষিত হয়ে খুন হতে হলো। আপনার দেখে নেবো, করে দেবো কোথায় গেল? তারপরে এখন যখন কেস চলছে, আপনি সুপ্রিম কোর্টে গিয়েও আপনার হয়ে কপিল সিব্বল বলছেন দেখে নেবো, করে দেবো। আপনি কালীঘাটে আপনার বাড়িতে মিটিংও জুনিয়র ডাক্তারদেরকে বলছেন দেখে নেবো, করে দেবো। তার কথার ভিত্তিতে নাকি তাদেরকে আন্দোলন তুলে নিতে হবে, তাদেরকে কর্মবিরতি প্রত্যাহার করতে হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের চেনা হয়ে গেছে, কিন্তু যারা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে এই মহৎ দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছিলেন, যাহারে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বলে দিয়েছেন দেখে নেবো, করে দেবো, তারপরও কেন তোমরা, কিসের তোমাদের এত জেদ, তোমরা কেন আন্দোলন তুলছো না? তাদেরকে এবার বলছি, আপনারা ভেবে দেখুন, কেন কোনো সুস্থ স্বাভাবিক মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করতে পারে না? সাধারণত আরজিকর কাণ্ডের আবহে কলকাতা পুলিশের নির্দেশিকা ঘিরেও বিতর্ক শুরু হয়েছে। 23শে নভেম্বর পর্যন্ত হেয়ার স্ট্রিট, বউবাজার থানা সহ ধর্মতলা চত্বরে জমায়েতে নিষেধাজ্ঞা নিয়ে কি বলবেন? দেখুন, এটা নাকি ওনারা বলছেন যে গত বছর 23শে নভেম্বর থেকেই চালু করেছেন, 2 মাস অন্তর অন্তর, যেটা ওনারা ব্যাখ্যা দিয়েছেন, যেটাকে নাকি রিনিউ করা হচ্ছে। দুটো তিনটে কথা। প্রথম কথা হচ্ছে যে
ওরা বলছে এর ফলে দুর্গাপুজো ভালো করে করতে। তা গত বছর 23শে নভেম্বর আমি যতদূর জানি দুর্গাপুজোর পরেই এসেছিল। গত বছর তো আর ডিসেম্বরে দুর্গাপুজো হয়নি, অক্টোবরেই হয়ে থাকবে। তো তার মানে কি যে এই সার্কুলারটা দুর্গাপুজোর পরে গত বছর এসেছিল, তার মানে এই সার্কুলার ছাড়া কি নিষেধাজ্ঞা ছাড়াও কলকাতায় দুর্গাপুজো হতে পারে, তাই তো? এমন তো না যে দুর্গা ঠাকুর গতবার বাবুঘাট অব্দি এসে ফেরত চলে গেছিলেন, কলকাতা শহরে আর ঢোকেননি। অতএব দুর্গাপুজো ভালো করে করার জন্য এই নিষেধাজ্ঞা, এটা ফালতু কথা এক। দ্বিতীয় কথা, 23শে নভেম্বর থেকে যদি সত্যি নিষেধাজ্ঞা চলে এবং প্রতি 2 মাস অন্তর অন্তর সেটা রিনিউড হচ্ছে, তার মানে এবছর 21শে জুলাই এই নিষেধাজ্ঞাটা জারি ছিল, বলবৎ ছিল। সেক্ষেত্রে 21শে জুলাই যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় সভা করলেন 21শে জুলাই, সেটা তারা কিভাবে করলেন? কলকাতা পুলিশের নিষেধাজ্ঞা রয়েছে, ওখানে সভা করা যাবে না, অথচ ওখানে দাঁড়িয়ে কলকাতা পুলিশ যার অধীনে সেই পুলিশ মন্ত্রী ওখানে সভা করছেন, আর পুলিশ মন্ত্রী পুলিশের নিষেধাজ্ঞা ভেঙে সভা করছেন, আর পুলিশ দাঁড়িয়ে সেই সভাকে পাহারা দিচ্ছে। অথবা এগুলো থেকে বোঝা যায়, দেখুন, দুরাত্মার ছলের অভাব হয় না। ওরা আমাদের মিটিং মিছিল আটকাবে বলে সব করেছে, কিন্তু এগুলো করে ওরা আটকাতে পারবে না। ওদের এই নিষেধাজ্ঞা সত্ত্বেও আমরা 26 তারিখ আমরা সমাবেশ করলাম ধর্মতলায়। যখন দরকার হবে আবার করবো, এবং খালি আমরা বলে না, যার যখন দরকার তখন করবে। কলকাতা পুলিশ, ওই বিনীত গোয়েল, মনোজ বর্মা, এরা কলকাতায় বেড়াতে এসছে, অতিথি হয়ে আইপিএস অফিসার এখানে পোস্টেড হয়েছে, আর বেড়াতে এসছে, এরা বাড়ি চলে যাবে। কলকাতার মানুষ কলকাতায় থাকবে। কলকাতা কলকাতার মানুষের শহর, কলকাতা কলকাতার মানুষের সম্পত্তি। এটা আমাদের শহর, আমরা ঠিক করবো কোথায় সভা হবে না হবে। কে মনোজ বর্মা আর বিনীত গোয়েল বাইরে থেকে এসে ওরা ঠিক করবে কলকাতায় কোথায় মিটিং হবে, কোথায় মিছিল হবে? একদমই। মমতা এবং সেই ঠিক করার পেছনেও তো একটা যুক্তি, একটা র্যাশনালিটি থাকবে। আপনি তৃণমূল কংগ্রেসকে সভা করতে দেবেন আর বাকি কোনো দলকে দেবেন না, তো গালে যেরকম আদালতে গিয়ে থাপ্পড় খান সেরকম থাপ্পড় খাবেন। প্রতিবার খেয়েছেন, এবারও খাবেন। একদমই। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তো নিজেই উৎসবে ফেরার আহ্বান জানিয়েছিলেন রাজ্যবাসীকে, তাহলে নির্দিষ্ট কিছু স্থানে জমায়েতে নিষেধাজ্ঞার প্রয়োজনীয়তা? উনি বলতে পারবেন। ওনার, দেখুন ব্যাপারটা কি না, ওনার উৎসবে ফেরার যখন আবেদন করেছিলেন, এবং এই যে মিছিলে একটা মানে অনুমতি না দেওয়া, এই সব কিছুর পেছনে দেখবেন একটা প্যাটার্ন আছে। আমি আপনাকে একটা উদাহরণ, যে মানুষকে প্রতিবাদ করতে দেবে না, আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। ধরুন, আপনারা দেখেছেন কদিন আগে কলকাতার পুলিশের পক্ষ থেকে একটা সভা করা হয়েছে কলকাতার বড় বড় পুজোর উদ্যোক্তাদেরকে নিয়ে। সেখানে সুরুচি সংঘের পক্ষ থেকে বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস ছিলেন। টিভিতেই দেখছিলাম, তিনি নাকি সেই মিটিংয়ে প্রশ্ন করেছেন যে প্যান্ডেলের ভেতর যদি জাস্টিস ফর আরজি কর বলে স্লোগান ওঠে দর্শনার্থীদের মধ্যে থেকে, তাহলে আমরা সেটাকে কিভাবে সামলাবো, কিভাবে আটকাবো? পুলিশকে জিজ্ঞেস করেছে আটকানোর কি ব্যবস্থা থাকছে। আচ্ছা বলুন তো, কেন আটকাতে হবে? আরজি করের জাস্টিস, আরজি করের ঘটনায় যদি সত্যি কোনো মানুষ স্লোগান দেন, যদি কেউ পুষ্পাঞ্জলি দিয়ে ফুলটা ছুড়ে দেওয়ার সময় দুর্গা ঠাকুরের কাছে প্রার্থনা করেন যে মাগো যেন দোষীরা সাজা পায়, শাস্তি পায়, যিনি বিশ্বাস করেন তিনি যদি প্রার্থনা করেন, তাতে স্বরূপ বিশ্বাসের কি সমস্যা আছে তাতে? এমন তো না যে ধর্ষণে উনি যুক্ত বা খুনে উনি যুক্ত, এখনো পর্যন্ত সেরকম কোনো তথ্য পাওয়া যায়নি। তো ওনার সমস্যাটা কি হচ্ছে? ধর্ষকের বিচার চাইলে, জাস্টিস চাইলে আরজি করের। আজকে তদন্তের দায়িত্বে আছে সিবিআই, বিচারের দায়িত্বে আছে আদালত। তো সিবিআই বুঝবে, আদালত বুঝবে। আপনার কি সমস্যা আছে? যদি আমি প্যান্ডেলের ভেতরে গিয়ে জাস্টিস ফর আরজি কর বলি, তাতেই বা আপনার কি সমস্যা? যদি আমি ধর্মতলায় মিটিং করে জাস্টিস ফর আরজি কর বলি, তাতেই আপনার কি সমস্যা? যদি আমি যাদবপুর এইটবিতে কি কলকাতার কি পশ্চিমবাংলার যে কোনো জায়গায় সারা রাত দখল করে মহিলারা জাস্টিস ফর আরজি কর বলেন, তাতেই বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কি সমস্যা? মানুষকে উৎসবে ফিরতে বলছেন। আরে মানুষ তো উৎসব করবে, পুজো তো করবেই, মানুষ আনন্দ তো করবেই, কিন্তু আপনি পুজোকে, এই আনন্দকে প্রতিবাদের বিকল্প হিসেবে দেখতে চাইছেন কেন? আপনি কেন এই ফরমানটা দিচ্ছেন যে আমি আনন্দ করব বলে আমি অন্যায়কে অন্যায় বলতে পারবো না, আমি অন্যায়ের বিচার চাইতে পারবো না? এই দুটোর মধ্যে কি সম্পর্ক আছে? দুর্গাপুজোর তো মানে পৌরাণিক কি বলবো, পটভূমিকাটাই এইটা যে একজন মানে অশুভ শক্তির বিরুদ্ধে একজন দেবীর বিজয়। তো এখানে যখন একজন মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং বিশেষ করে মহিলারা রাস্তায় নেমে তার প্রতিবাদ করছেন, এর থেকে বড় নারী শক্তির উদযাপন আর কি হতে পারে? যে নারী শক্তির উদযাপন দুর্গাপুজোর মধ্যে দিয়ে যুগ যুগ ধরে মানুষ করে এসছে, আজকের এই আরজি করের এই ঘটনার পরে যে আন্দোলন আমরা দেখছি, এর থেকে মহৎ নারী শক্তির উদযাপন সত্যি সত্যি বাঙালি কবে দেখেছে, ভারতীয়রা কবে দেখেছে এর আগে? সুতরাং আপনি কেন সেটাকে দুর্গাপুজোর অছিলায় বন্ধ করতে চাইছেন? এর থেকে বোঝা যায় যে প্রশ্নটা বারবার করে মিটিং মিছিলে উঠেছে যে শাসক তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়? ধর্ষণের বিচার চাইলে কেন তৃণমূল কংগ্রেস নেতাদের মনে হচ্ছে যে আমাদের এবার কিছু একটা করতে হবে এই বিচার চাওয়াটাকে আটকানোর জন্য? এই প্রশ্নটার উত্তরই আমাদেরকে জানতে হবে। রীতিমতো যারা আন্দোলন করছেন সেই আন্দোলনকারীদের দুষ্কৃতী আখ্যা দিচ্ছেন আর স্বরূপ বিশ্বাস, কি বলবেন? হ্যাঁ, ঠিকই আছে। যে যে ধর্ষণ করেছে সে ওদের খাতায় মহাপুরুষ, আর যে আন্দোলন করেছে সে ওদের খাতায় দুষ্কৃতী। ঠিকই। দেখুন, এইটা কোনো অস্বাভাবিক কিছু না, এটা যুগে যুগে হয়ে এসছে। ধরুন, আমাদের কাছে ভগৎ সিং একজন হিরো, কেমন? কিন্তু ব্রিটিশের কাছে তো জেনারেল ডায়ার একজন হিরো, যে কিনা জালিয়ানওয়ালাবাগে গুলি চালাতে বলেছিল। তো আমাদের কাছে যতই মনে করুন
সে ফর এক্সাম্পল ধরুন নবাব সিরাজউদ্দৌলা হিরো, কিন্তু ব্রিটিশের কাছে তো রবার্ট ক্লাইভ হিরো। তো সেরকম আমাদের কাছে যারা প্রতিবাদ করছেন তারা হিরো, আর স্বরূপ বিশ্বাসের কাছে তারা দুষ্কৃতী। যে ধর্ষণ করেছে সে স্বরূপ বিশ্বাসের হিরো, ঠিকই আছে। আরজিকর কাণ্ডে রাজ্য জুড়ে শোরগোল, তারই মধ্যে একটি শর্ট ফিল্ম রিলিজ হতে চলেছে। এই শর্ট ফিল্ম ও জানি না, বলতে পারবো না ওদের কারো। ওই অভিনয় করছেন এই যে একদম তৃণমূলের ছাত্র পরিষদের নেত্রী রাজন ওকে নাহার। জানি না, কোনো নাম শুনিনি কোনো ব্যাপারে বলুক। তা এইরকম একটা ও দেখুন, এরা এমন কেউ না এদেরকে নিয়ে কথা বলতে হবে, যা পারে বলুক। এইরকম একটা সেন্সিটিভ মুভমেন্টে এইরকম ও ঠিক আছে, ও ইচ্ছে হচ্ছে করেছে, আমি চাই না। আমি বলছি এরা কোনো ইম্পর্টেন্ট কেউ না। এরা তৃণমূল বলতে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ববি হাকিম, হ্যাঁ, সৌগত রায়, মদন মিত্রদেরকে বুঝি। এই সব কোথাকার কি এসছে, কি শর্ট ফিল্ম করবে না কি করবে ব্যাপার, আমার তাই নিয়ে কোনো বক্তব্য নেই। যে রাজ্যে দুর্নীতির দায়ে 2 বছর জেল খাটার পরে একদম জামিন পাওয়া নেতার ঘরে ফেরার জন্য রাজ্যে উৎসব হয়, পেট ভরে মাংস ভাত খাওয়ানো হয়, সেই রাজ্যে অন্যায়ের বিরুদ্ধে বিচার পাওয়া বিলাসিতা নয়? না দেখুন, মানে কিছু লোক উৎসব করেছেন এটা সত্যি, আবার বহু মানুষ লড়াই করেছেন এটাও সত্যি। আবার এটাও ঘটনা, অনুব্রতর হয়ে যখন আজ থেকে ধরুন 2 বছর 3 বছর আগে, আমি এগুলো কিরম হয় জানেন তো, মানে পাপ বাপ কেউ ছাড়ে না, একটা কথা আছে না। ধরুন অনুব্রত মণ্ডল যখন 2018 সালে পঞ্চায়েতে ভোট করতে দিত না, আমাদেরকে খুন করেছে, আমাদের দলের কমরেডদেরকে খুন করেছে, বিরোধীদেরকে খুন করেছে, তখন সেই খুনে অনুব্রতের সঙ্গে সামিল হয়েছে, অনুব্রতের বীরত্ব থেকে উৎসব করেছে যারা, পরবর্তীকালে বকটুইতে তাদেরকেই সপরিবারে আবার অনুব্রতের লোকেরা পুড়িয়ে মেরেছে। সুতরাং এটা এইভাবেই হয়। এদের 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 উৎসবগুলো, মানে যে মানুষ এই উৎসবে বন্দী, ধরুন এরকম অনেকেই আছেন, আপনারা দেখেছেন সন্দেশখালীর সময় তৃণমূলের যে মহিলা পঞ্চায়েত কর্মী 2013 সালে হয়তো শেখ শাহজাহানের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েতের প্রধান হতে পেরেছেন, কি পঞ্চায়েত মেম্বার হতে পেরেছেন, 2024 সালে তাকেই কাপড়ে মুখ ঢেকে বলতে হয়েছে যে আমার দলের নেতা শেখ শাহজাহান, ওর কথায় ওই শিবু হাজরার, উত্তম সর্দারদের কাছে রাত্রিবেলা আমাকেও পিঠে বানাতে যেতে হতো। সুতরাং এগুলো এইভাবেই হয়। মানে সুতরাং আমরা মানুষের কাছে আবেদন করতে পারি যে কোনো মানে অশুভের উৎসবে সামিল হবেন না। আবার এটাও ঘটনা যে কোথাও যদি কোনো মানুষ জেনে শুনে এটা করেন, তাকে তার, সে তো তৃণমূলের একজন কর্মী, তাকে পরবর্তীকালে মানুষের কাছে তারও বিচার হবে। আর যদি কিছু মানুষ এরকম থেকে থাকেন যারা কিনা হয়তো মন থেকে এগুলোকে মানেন না, কিন্তু এই অনুব্রতদের জেল থেকে ছাড়া পাওয়ার উৎসবে যাওয়াটাই তাদের কাছে একটা কম্পালশন, না হলে সে চিহ্নিত হয়ে যাবে এলাকায়, তাকে মার খেতে হবে, তাকে তৃণমূলের শত্রু হয়ে যেতে হবে, সেই ভয় থেকে সে যাচ্ছে। সেই মানুষ যেন ভয় না পান, দাঁড়িয়ে থেকে যেন না বলতে পারেন মুখের ওপর, তার জন্য বিরোধীদেরকে এখানে শক্তিশালী হতে হবে। সেই যেন এই ভরসাটা পায়, তার যেন এই ভরসাটা থাকে যে হ্যাঁ, অনুব্রতর লোক আমাকে চোখ রাঙিয়ে যাচ্ছে, তো কি হয়েছে, আমার পেছনে সিপিএম আছে, আমি যদি ওর চোখ রাঙানি না মানতে চাই তাহলেও আমার কিছু করতে পারবে না। আমাদের বিরোধীদেরকে সেই জায়গায় শক্তিশালী করতে হবে নিজেদেরকে। যদি আমরা সেটা না হয়ে থাকতে পেরে থাকি, শক্তিশালী বিরোধী পক্ষের অভাবে যদি কিছু মানুষ ওদের কাছে এই কম্পালশনে সারেন্ডার করতে বাধ্য হয়ে থাকেন, সেটাও কোনো একটা জায়গায় আমাদের দায়, নিশ্চয়ই আমাদেরকে সেটাকেও আমাদের কাটিয়ে উঠতে হবে। এবারে পুজোয় ভুরি ভোজ নয়, পুজোর 4 দিনে খাবারের আয়োজনে রীতিমতো কাটছেন। আর্থিক সংকটে ভুগছেন কি অনুব্রত, কি বলবেন? ও জানি না, ভুড়ি ভোজ করলেও চুরির টাকায় করে, আর ডাল ভাত খেলেও চুরির টাকায় খাবে। ও কি খাবে না খাবে, ওর কি, আমার কি আছে। শতরূপদা এবারে ও একদম গরু চুরি, বালি চুরি, কয়লা চুরি, চাকরি বিক্রি কত টাকা খেয়েছে ওইটা আমার জানতে হবে। তার বাইরে ও ডাল ভাত খেলো না খাসির মাংস খেলো, তাতে আমার কি যায় আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির অভিযোগ, ফিরহাদ হাকিমের ওএসডির বিরুদ্ধে অভিযোগ, তৃণমূলের শীর্ষে এবার মুষল পর্ব শুরু তো রীতিমতো, দুর্নীতি নিয়ে ফিরহাদ অভিষেক ঠোকাঠুকি, মমতার তৃণমূল আজ অবিশ্বাসের তৃণমূল। দেখুন, আমি গতকালই এটা শুনে ভাবছিলাম, আমি বলছিলাম সন্ধ্যাবেলা এক জায়গায়, মানে কালকে যখন দুপুরবেলা প্রথমেই খবরটা দেখলাম, আমি খালি ভাবছিলাম এই ওএসডির কথা। মানে একটা লোক কত বড় চোর হলে তাকে অভিষেক ব্যানার্জিরও চোর মনে হতে পারে। মানে এটা কিন্তু চারটিখানি কথা না। কিন্তু এখানে দেখুন একটাই ব্যাপার, মুষল পর্ব ইত্যাদি ওদের দলের মধ্যে কি চলবে সে ওদের ব্যাপার, আমার তাই নিয়ে কোনো আগ্রহ নেই। আমার খালি একটাই জিনিস, যদি এই অভিযোগ সত্যি হয়ে থাকে, যেটা কিনা ভাইপোর অফিস থেকে করা হয়েছে, তার মানে হচ্ছে এই, যেটা আমরা এত বছর ধরে বলে আসছিলাম, আমাদের কথাটা সাবস্ট্যান্সিয়েট করছে যে সরকারি প্রকল্পগুলো আমাদের রাজ্যে দুর্নীতির বিনিময়ে আসে, মানুষকে টাকা দিয়ে সেই প্রকল্পের সুবিধা নিতে হয়, যেগুলো মানুষের এমনিই প্রাপ্য, যদি অভিযোগ সত্যি হয়ে থাকে। আর যদি এই অভিযোগ মিথ্যে হয়ে থাকে, তাহলে আরো বড় একটা জিনিস প্রমাণিত হচ্ছে, যেটাও কিনা আমরা এত বছর ধরে ভুগছি এবং বারবার বলে এসেছি, তা হচ্ছে আমাদের রাজ্যে বিরোধীদেরকে পদ থেকে সরানোর জন্য পুলিশের কাছে মিথ্যে অভিযোগ করে, মিথ্যে মামলায় তাদেরকে ফাঁসিয়ে তৃণমূল নেতারা নিজেদের হিসেব বুঝে নেন। কেউ খালি বিরোধী পক্ষে না, এখন দেখা যাচ্ছে বাড়তে বাড়তে এমন হয়ে গেছে, আমার দলে যে আমার বিরোধী তাকে জব্দ করার জন্য আমি মিথ্যে অভিযোগ করে পুলিশকে দিয়ে তাকে হেনস্থা করবো। এই দুটোর মধ্যে কোনো একটা, দুটোর যেটাই হয়ে থাক না কেন, তৃণমূল যে একটা
ক্রিমিনালদের পার্টি অশুভ পার্টি, এটা প্রমাণিত হচ্ছে। এর বাইরে ওদের মধ্যে ঝামেলা আছে কি ভাব আছে সে ওদের ব্যাপার। সতর্কতা একদম বন্যা পরিস্থিতির সম্মুখীন হয়ে কুইন্টাল কুইন্টাল জল ছেড়েছে বন্যা পরিস্থিতি দেখে, এই মন্তব্য করলেন রচনা বন্দ্যোপাধ্যায়, এবং এই নিয়ে তিনি প্রচুর ট্রোলের শিকার হচ্ছেন। কি বলবেন? দেখুন, কেউ ট্রোল করেছে কিন্তু মানে আমি একটা জিনিস বুঝি যে মানে প্রথম কথা হচ্ছে উনি কেন বন্যার জলকে কিউসেক না বলে কুইন্টাল বলেছেন সেটা নিয়ে ঠিক আছে, খিল্লি হতে পারে, ট্রোল হতে পারে, মিম হতে পারে, কিন্তু এগুলো তো কোনো সিরিয়াস রাজনৈতিক আলোচনার বিষয় নয়। আর রচনা বন্দ্যোপাধ্যায় বলুন কি আপনার দেব বলুন কি নুসরত জাহান বলুন, এটা যে বিরাট কিছু জেনে শুনে বিরাট হয়ে মানুষের হয়ে কাজ করবে বলে এরা নির্বাচিত হন এমনও নয়। সুতরাং এদেরকে খুব একটা সিরিয়াসলি নিও না, আমার তাই নিয়ে বিরাট কিছু বলার নেই। উনি কুইন্টাল না বলে কিউসেক বললেও বন্যা পরিস্থিতি যা থাকার তাই থাকতো, কারণ এদের কিছু করার ক্ষমতাও নেই, কিছু করার ইচ্ছেও নেই। এরা ফ্লাড ট্যুরিজমে গেছে, ফিরে এসছে, ঠিক আছে, কিন্তু আমাদের কাছে অনেক বড় দুশ্চিন্তার কারণ হচ্ছে যে কেন বারবার করে সরকারের ব্যর্থতায় প্রত্যেক বছর বাংলার একটা বিস্তীর্ণ অঞ্চলের মানুষকে এরকমভাবে বন্যায় ভেসে যেতে হচ্ছে। সেখানে সরকার কোনো কার্যকর কোনো ভূমিকা নেওয়ার বদলে কতগুলো আষাঢ়ে গল্প বলে, কতগুলো ফালতু কথা বলে নিজেদের দায়ভার ঢাকছে। ডিভিসি থেকে না বলে জল ছেড়ে দিয়েছে ইত্যাদি ইত্যাদি, যেগুলো মানে একেবারে বোকা বোকা কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে তার থেকে বড় কথা হচ্ছে যে এইভাবে যখন মানুষ সহায় সম্বলীন হয়ে যাচ্ছেন, সেই অবস্থাতেও সামান্য রিলিফের চালটুকু ট্রিপলটুকু পর্যন্ত এরা চুরি করছে, প্রত্যেকবার এই অভিযোগ উঠছে। সুতরাং আমাদের কাছে এইগুলো অনেক গুরুত্বপূর্ণ। তার বাইরে রচনা ব্যানার্জি কি বললো না বললো, লাইক আই সেড, মানে আমি অন্য একটা প্রশ্নের উত্তরও এর আগে বললাম যে আমাদের কাছে আমরা এদেরকে তৃণমূল বলতে ধরি না। তৃণমূল বলতে যে তৃণমূল নেতারা আছে তাদেরকে নিয়ে একটা সিরিয়াস আলোচনা চলতে পারে। এসব রচনা দেব, এইসব মিমি নুসরাত, এদেরকে নিয়ে কোনো সিরিয়াস রাজনৈতিক আলোচনার এটা কোনো টপিক নয়। শতরূপদা, এই বন্যা পরিস্থিতির প্রসঙ্গে দেবের কথা উঠে আসছে। দেব তো এর আগে বলেছিলেন যে তিনি নির্বাচনে লড়ছেন শুধুমাত্র ঘাটাল মাস্টার প্ল্যানটাকে একদম বাস্তবিক করার জন্য। এক্ষেত্রে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী তিনি বলছেন 10 বছর ধরে প্ল্যানটা একটা সাস্টেন রয়েছে। কি ব্যাপার, 10 বছর ধরে তো দেখুন, ঘাটাল মাস্টার প্ল্যান 10 বছরের ব্যাপার না। ঘাটাল মাস্টার প্ল্যান বহু বছর ধরে, স্বাধীনতার পর থেকে প্রপোজ হয়েছিল এবং বিভিন্ন কারণে সেটা হয়নি। তার পেছনে অসংখ্য ব্যাপার রয়েছে। এখন দেবের সমস্যাটা হচ্ছে উনি কোনো কারণে যখন ঘাটালে ভোটে দাঁড়িয়েছিলেন প্রথমবার, ওনাকে বুঝিয়ে দেওয়া হয়েছিল ওখানে গিয়ে খালি যে যাই প্রশ্ন করুক বলবি ঘাটাল মাস্টার প্ল্যান। ও একটা তোতা পাখির মতো শিখে নিয়েছে। এখন ওখানে গিয়ে ওকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি ঘাটালের জন্য কি করতে চান, বলবে ঘাটাল মাস্টার প্ল্যান। যদি বলে আপনার পরে কোন সিনেমা রিলিজ হচ্ছে, বলবে ঘাটাল মাস্টার প্ল্যান। যদি বলে আপনি এবার পুজোয় কোথায় বেড়াতে যাবেন, বলবে ঘাটাল মাস্টার প্ল্যান। ওরা শিখে রেখেছে, জানে যে সব প্রশ্নের উত্তর এটা বলে দিতে হয়। তার বাইরে তো এটার কোনো বাস্তবতা নেই। আর কখনো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ডিভিসি থেকে জল ছাড়ছে। এবার দেখুন, ডিভিসির জল ঘাটালে আসে না, সুতরাং ঘাটালের বন্যার সঙ্গে ডিভিসির জলের কোনো ছাড়া না ছাড়ার কোনো সম্পর্ক নেই। তো এই পুরো বিষয়টাই খুব মানে বোকা বোকা ভাবে ঘেটে আছে। তবে আমার যেটা সবচেয়ে ভালো লাগলো সেটা হচ্ছে আমি দেখলাম এই সবকিছু হওয়ার পরে দেব গেছেন একটা ইয়েতে ঘাটালে গেছেন এবং ওনাকে প্রশ্ন করছেন সাংবাদিকরা যে এইটা নিয়ে আপনি কি বলবেন। বলছে ঘাটাল মাস্টার কিন্তু 3 মাসে হওয়ার মতো ব্যাপার না, 3 মাস হলো আমি জিতেছি, সুতরাং 3 মাসের মধ্যে কি করে হবে, কিছুদিন সময় লাগবে। আমি হিসেব করে দেখলাম কথাটা ঠিকই। 2014 জুন মাস থেকে 2024 সেপ্টেম্বর মাস, তো 3 মাসই হচ্ছে হিসেব করে আমি দেখলাম। তো ঠিকই 2014 থেকে 2014 জুন থেকে 2024 অক্টোবর, মাত্র এই 3 মাসের মধ্যে দেব কিভাবে বা করবেন? নিশ্চয়ই আরো কয়েকশো বছর সময় লাগবে। ঠিক আছে, 2026 গিয়ে হয়তো হবে। সাধারণত আমার শেষ প্রশ্ন আপনার কাছে, দুর্গাপুজো উদযাপন করুন গৌরবের সাথে। আজ সিপিআইএম আপনাদের দলের মুখপত্র গণশক্তির প্রথম পাতার জ্যাকেটে বিজ্ঞাপন, ফেসবুকে বিপ্লব পুজো নয়, উৎসব নয়, আর টাকা পেলে উল্টো স্লোগান কাগজে। কমরেড, এটা পার্টির কাগজ, বাণিজ্যিক কাগজ নয়। টাকার জন্য আত্মাকে বিক্রি করা যায় না। কমরেড, এবার পুজোয় এই জুতো পরে উৎসবের সামনে, বলছেন কুণাল ঘোষ। কি বলবেন? কুণাল ঘোষ তো বিভিন্ন সময় বিভিন্ন খবরের কাগজের এডিটর থেকেছেন বা এখনো বোধহয় আছেন। আমি ওকে জিজ্ঞেস করবেন, আপনাদের কাগজে পাত্রপাত্রীর বিজ্ঞাপন দেখে যারা বিয়ে করে, তো 2 বছর পরে তাদের ডিভোর্স হয়ে গেলে আপনার কাগজ তার দায়িত্ব নেয়? মানে এটা মানে রীতিমতো মানে কি বলবো, বলতে খারাপ লাগে, কিন্তু পাগল ছাগল ছাড়া কেউ কখনো কোনো বিজ্ঞাপনের দায়িত্ব কোনো কাগজ কর্তৃপক্ষকে বা কাগজের এডিটোরিয়াল বোর্ডকে দেয়? আমি একটা কাগজ চালাচ্ছি, বিজ্ঞাপন, সরকারের বিজ্ঞাপন, যদি কালকে কোনো কোম্পানি এসে বিজ্ঞাপন দেয়, যে দেখা যায় যে হয়তো মনে করুন কোনো জুতো কোম্পানির বিজ্ঞাপন দিল মনে করুন, আর সেই জুতো কোম্পানির লোগো হচ্ছে কুণাল ঘোষের মুখটা, সেইটাও ছাপাতে হবে আমাদেরকে। কি করবো, টাকা দিলে সবই ছাপাবো। যদি কুণাল ঘোষের মুখটাও জুতো কোম্পানির লোগো করে দেওয়া হয় তাও ছাপিয়ে দেবো, কোনো অসুবিধা নেই।